আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি শহীদ জিয়াউর রহমানের লিখিত বই আমার রাজনীতির রূপরেখা এর তৃতীয় পর্ব। বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচিকে গ্রহণ করলেও তারা এখনও বাংলাদেশি জাতীয়তাবাদের মৌল দর্শনকে বুঝে উঠতে পারেনি। অপ্রিয় হলেও এটা সত্য যে দেশের জনগণ এবং দলীয় কর্মীরা দূরে থাক, দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশি জাতীয়তাবাদের মৌল দর্শন ভালোভাবে বুঝে উঠতে পারেনি। এই বুঝতে না পারার পেছনেও অনেক কারণ রয়েছে। প্রধান কারণ হলো আমাদের দেশে কোনোদিন দর্শনভিত্তিক রাজনীতি হয়নি। আমাদের দেশে অতীতে যে রাজনীতি হয়েছে সেটা ছিল শুধু হুজুগ ভিত্তিক। যখন দেশে একটা ক্রাইসিস দেখা দিয়েছে তখন বিভিন্ন পার্টির মধ্যে থেকে কোনো একটি পার্টি, যার কিছু লিডারশিপ ছিল, কিছু সংগঠন ছিল এবং সাধারণ জনগণের মধ্যে সমর্থন ছিল, সে পার্টি সে হুজুগকে সকলকে টেক্কা দিয়ে সরকার গঠন করেছে। কিন্তু আজকে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন। আগের প্রেক্ষাপট ছিল ভিন্ন, কারণ তখন আমরা স্বাধীন ছিলাম না। তাই স্বাধীনতার পরবর্তীতে আজকে আমাদের করণীয় কি? স্বাধীনতার পরবর্তী পর্যায়ে দুটো জিনিস জাতির পক্ষে অবশ্যই করণীয় হয়ে পড়ে। প্রথমত, স্বাধীনতাকে সুদৃঢ় করা এবং দ্বিতীয়ত, স্বাধীনতাকে অর্থবহ করে তোলা। এখন এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে একে জনগণের মাঝে পৌঁছে দিতে হলে প্রয়োজন অর্থনৈতিক এবং সমাজ উন্নয়নমূলক কর্মসূচি প্রণয়ন এবং যথার্থভাবে এর বাস্তবায়ন। কিন্তু একটা দল গড়ে ওঠে একটি দর্শনকে ভিত্তি করে এবং সে আলোকে গৃহীত হয় বিভিন্ন কর্মসূচি। সেই দর্শনকে যদি আমরা বুঝতে না পারি তবে কর্মসূচি বাস্তবায়ন দূরে থাক, সামান্য আঘাত আসলে তা সামলে উঠতে পারবো না। দলীয় দর্শন না বুঝবার যে দুর্বলতা, তার ফলে আমরা অনেক জায়গায় মার খাচ্ছি এবং আপনাদের মধ্যে অনেকে বিপদগামী হয়ে লাইসেন্স পারমিটের পেছনে দৌড়াচ্ছেন। কারণ আপনারা ভাবছেন এই তো সুযোগ, কিছু করে নেই, নইলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বস্তুত আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিস্বার্থ ভিত্তিকই ছিল এবং এখনও আছে। তাই আমরা পার্টির দর্শন ও দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরতে এখনও শিখিনি। দর্শন ব্যাপারটা আসলে কিন্তু অত্যন্ত সহজ। যদি মন পরিষ্কার থাকে এবং রাজনৈতিক নিয়ত ঠিক থাকে তাহলে এটা বুঝতে বেশি সময় লাগার কথা নয়। এমনকি আধ ঘন্টার মধ্যেই দলীয় দর্শন রপ্ত করা যেতে পারে। কিন্তু উদ্দেশ্যটা যদি ব্যক্তির স্বার্থ হাসিলের মতো অন্য কিছু হয় তবে যতই বোঝানো হোক না কেন, দলীয় দর্শন কোনোদিনই মগজে ঢুকবে না। একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আজ আমাদের পার্টি এমন অবস্থায় উপনীত হয়েছে যে যদি দর্শন ঠিকভাবে বুঝে উঠতে না পারেন তবে আপনারা আগামী দিনে টিকে থাকতে পারবেন না। ততদিন যে টিকে গেছেন তা হুজুগের ফলেই সম্ভব হয়েছে। এখন সময় এসেছে ব্যক্তিগত কাজের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে দলে টিকে থাকতে হবে। দলের যে কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়িত করতে হবে এবং পার্টিগতভাবে আমাদের জনগণের মধ্যে জাঁকিয়ে বসতে হবে। সুতরাং পরবর্তী নির্বাচন পর্যন্ত বছর দুয়েক আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। আপনাদের অনেকে তাদের উপর পার্টি যে বিশ্বাস স্থাপন করেছিল তা অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছেন। বলা বাহুল্য, দেশের রাজনীতিতে এবং জনগণের মন মানসিকতার অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমরাই ঘটিয়েছি। আমাদের রাজনীতি ও রাজনীতির ধারাতে পরিবর্তন সূচিত হয়েছে। যেমন কেউ কেউ আপত্তি করলেও আমরা স্বনির্ভর গ্রাম সরকার গঠন করেছি। এর ফলে দেশ একটা রাজনৈতিক সিস্টেম লাভ করলো। এই সিস্টেমের কারণে দেশ টিকে যাবে। আমি না থাকতে পারি, প্রেসিডেন্ট কে হলো না হলো তাতে কিছু আসে যায় না, এবং আপনি এমপি না থাকলে তাতে বা কি হলো। পার্টি যেমন একটা সিস্টেম তেমনি সরকারও একটা সিস্টেম। স্বনির্ভর গ্রাম সরকারও তাই আমাদের সামাজিক জীবনের সবচেয়ে বড় সিস্টেম। আল্লাহ তাআলা এক দলকে দিয়ে আরেক দলকে ব্যালেন্স করেছেন। আর তা যদি না হতো তাহলে দুনিয়াতে ফ্যাসাদ সবসময় লেগে থাকতো। এখান থেকেই আমাদের গণতন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্র হলো ব্যালেন্সের একটা প্রসেস। আরবিতে আরও একটি কথা আছে যার অর্থ দেশপ্রেম জাগ্রত হয় ঈমান থেকে। তাহলে কি দাঁড়ালো? ঈমান মানে কিসের ঈমান? অর্থাৎ আল্লাহ তাআলার ওপর ঈমান। আর তা করতে হলে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, আর সেটা হলো জাতীয়তাবাদ। সেজন্যই বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দেশপ্রেমী, বড় জাতীয়তাবাদী ছিলেন। এখন প্রশ্ন হলো, জাতীয়তাবাদ কি? ইতিহাস পাঠ করলে দেখা যায় এই বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে। রেসিয়াল বা জাতিভিত্তিক জাতীয়তাবাদের কথা এই প্রসঙ্গে সর্বপ্রথমেই এসে যায়। আরব ও জার্মান জাতীয়তাবাদ এর প্রকৃষ্ট উদাহরণ। এরিয়ান রেসকে ভিত্তি করে জার্মান ন্যাশনালিজম গড়ে উঠেছিল। হিটলার হয়তোবা জার্মান জাতীয়তাবাদের কথা বলতো না
যদি প্রথম মহাযুদ্ধে জার্মানির কতগুলো অংশ ইংল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড নিজেদের মধ্যে ভাগাভাগি করে না নিত। এজন্যই হিটলার রেসকে কেন্দ্র করে জার্মান জাতীয়তাবাদের সৃষ্টি করল। আর ন্যাশনালিজমের কথা আজ সর্বজন বিদিত। এর ভিত্তিতে জন্ম নিয়েছে আরব লীগ। মিশরের পরলোকগত প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের আরব জাতীয়তাবাদকে এক বৈশিষ্ট্যমণ্ডিত রূপ দিতে সক্ষম হয়েছিলেন। আরব জাতীয়তাবাদ আজও আছে এবং সমগ্র বিশ্বে গর্বের সঙ্গে মাথা উঁচু করে আছে। এরপর আসে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের কথা। বাঙালি জাতীয়তাবাদের স্লোগান এ ধ্যান ধারণা থেকে উৎসারিত। এ কারণে আওয়ামী লীগরা বাঙালি জাতীয়তাবাদের স্বপ্নে এখনও বিভোর রয়েছে। আবার মুসলিম লীগ, আইডিএল এবং জামাতিরা বলে থাকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কথা। এ শতকের গোড়ার দিকে জামাল উদ্দিন আফগানি প্যান ইসলামী ইজমের যে স্লোগান তোলেন, ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনার উৎস সেখান থেকেই। সত্য করে বলতে গেলে বলতে হয়, পাকিস্তান প্রতিষ্ঠার পর এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদ কায়েম করতে গিয়ে বাংলাদেশকে শোষণ ও শাসন চালানো হলো। কিন্তু ধর্মভিত্তিক জাতীয়তাবাদের নাম পলিটিক্স অফ এক্সপ্লয়টেশন পাকিস্তানকে এক রাখতে পারল না। প্রতিষ্ঠিত হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটি অঞ্চলকে ভিত্তি করে রাজনীতি চলতে পারে, গড়ে উঠতে পারে এক নতুন জাতীয়তাবাদ। এক্ষেত্রে ইইসি এর নাম উল্লেখ করা যেতে পারে। ইইসি এর রয়েছে পার্লামেন্ট, অর্থাৎ ইউরোপিয়ান পার্লামেন্ট। এর গোষ্ঠীভুক্ত দেশগুলির কারো কারো সঙ্গে স্থল যোগাযোগ পর্যন্ত নেই, কিন্তু বিভিন্ন সূত্রে তারা নিজেদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নতুন চেতনা, নতুন ধ্যান ধারণার উন্মেষ ঘটাতে সমর্থ হয়েছে। নিজেদের একটা স্বতন্ত্র রূপ গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। মোটামুটিভাবে একথা বলা যেতে পারে যে তারা জাতীয়তাবাদ এর পথে ধাবিত, তবে তা কম্পালসারি বা অত্যাবশ্যক নয়। এসব উপাদানের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ গড়ে উঠেছে। তাই আমরা বলি, বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সার্বিক জাতীয়তাবাদ। আমাদের আছে জাতিগত গৌরব, রয়েছে সমৃদ্ধশালী ভাষা এবং আছে ধর্মীয় ঐতিহ্য। ভৌগোলিক অবস্থান হিসেবে এক গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দা। আমাদের আছে নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার স্বপ্ন। আর এসব রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের চেতনায় অবগাহিত। একটা জাতীয়তাবাদী চেতনার মধ্যে এত উপাদানের সমাবেশ ইতিপূর্বে আর দেখা যায়নি। তাই কেউ বলে বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্মকে অবলম্বন করে হচ্ছে না। তবে ভুল হবে। ধর্মবিশ্বাস বা ধর্মের প্রতি অনুরক্ত থাকা বাংলাদেশি জাতির এক মহান ও চিরঞ্জীব বৈশিষ্ট্য। সেই সঙ্গে পবিত্র কোরআনে বলা আছে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সুতরাং বাংলাদেশি জাতীয়তাবাদ একদিকে যেমন ধর্মভিত্তিক নয়, তেমনি আবার ধর্মবিমুখও নয়। এই জাতীয়তাবাদ প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় অধিকারকে নিশ্চিত করে। একই সঙ্গে কেউ যদি বলে বাংলাদেশি জাতীয়তাবাদ কেবলমাত্র ভাষাভিত্তিক, তবে সেটাও ভুল বলা হবে। আবার কেউ যদি বলে আমাদের কেবলমাত্র একটা অর্থনৈতিক কর্মসূচি রয়েছে কিন্তু কোনো দর্শন নেই, সেটাও ভুল। আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ফিলোসফিতে অ্যাবজর্পশন পাওয়ার আছে, এলবো রুমও আছে। যদি কোথাও ঘাটতি থাকে অন্যটি থেকে এনে পুরো করে দিতে পারবেন। আমাদের অল্টারনেটিভ আছে, সে কারণেই আমরা টিকে আছি। বাংলাদেশি জাতীয়তাবাদ ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। এবার কিছু সমস্যা, কিছু হুমকি প্রসঙ্গে আলোচনা করা যাক। দেশ ও জাতি মূলত সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ ও সংস্কৃতি সাম্রাজ্যবাদ প্রভৃতি দ্বারা আজও হুমকির সম্মুখীন। এসবের কারণেই 200 বছর আমরা পরাধীন ছিলাম। এই মেশিনগুলি আমার আপনার উপর চালানো হয়েছিল। এই হুমকি এখনও আছে, কিন্তু যদি আপনারা গণপ্রতিনিধি হিসেবে পরিপূর্ণভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, পার্লামেন্টের ভিতরে ও বাইরে যদি কর্তব্যনিষ্ঠ হন, তবে কেউ কিছুই করতে পারবে না। এই হুমকিগুলোকে যথার্থভাবে মোকাবেলা করতে হলে টার্গেট নিতে হবে, জনগণকে সচেতন এবং সংগঠিত করে তোলার। জাতীয়তাবাদের টার্গেট হবে জনগণ, কারণ জনগণই সকল শক্তির উৎস। এজন্যই আমরা গ্রামে গ্রামে সংগঠন করছি, প্রতিষ্ঠা করছি সামাজিক অর্থনৈতিক স্বনির্ভর গ্রাম সরকার। প্রত্যেক দেশ, প্রত্যেক জাতির একটা স্বপ্ন থাকে, তেমনি আমাদের মনেও রয়েছে স্বপ্ন। সেই স্বপ্নই হলো দর্শন। এই দর্শন দিয়েই বাংলাদেশি জাতীয়তাবাদ বাস্তবায়িত করতে হবে। এই স্বপ্ন আমরা কিসের স্বপ্ন দেখছি? আমরা স্বপ্ন দেখছি একটা শোষণমুক্ত সমাজ গঠনের, সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অধিকার নিশ্চিত করা। তাই স্বপ্ন হচ্ছে আমাদের লক্ষ্য, চরম লক্ষ্য বলতে পারেন। দলের চরম লক্ষ্য থাকবে কি থাকবে না, এই প্রশ্নে মতভেদ কারো কারো মধ্যে লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। চরম লক্ষ্য অবশ্যই থাকতে হবে, তবে সেই চরম লক্ষ্য প্রয়োজনে রদবদল করতে হবে। ধরুন আজকে অর্গানাইজেশন চালাতে 10টা গাড়ি লাগবে, কিন্তু 1 বছর পর 10টা গাড়িতে হবে না, তখন প্রয়োজন পড়বে 15টা। উদ্দেশ্য ঠিক রয়ে গেছে, কিন্তু সেই লক্ষ্য অর্জনের টার্গেট ফিগার ইন টাইমস অফ ফিগারে রদবদল ঘটে গেছে।
একইভাবে দর্শনের ক্ষেত্রেও মাঝে মধ্যে ফিগার চেঞ্জ করতে হবে, নতুবা আমরা সবাই আউট অফ টাইমস হয়ে যাব। এ কারণে সমাজতান্ত্রিক দেশগুলোতে, বিশেষ করে রাশিয়ায়, এখন উন্নয়ন তৎপরতায় ভাটার টান চলছে, কারণ তারা মানুষের এনার্জিকে পরিপূর্ণভাবে ব্যবহার করছে না। এখন তারা একটা সিলিংয়ে পৌঁছে গেছে, ফলে হিউম্যান এনার্জি সেখানে স্টেইন হয়ে যাচ্ছে। চায়না সেটা বুঝতে পেরে তাদের বিভিন্ন ব্যবস্থায় রদবদল প্রত্যক্ষভাবে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। বছর দুয়েকের মধ্যে তারা অজস্র রদবদল ঘটিয়ে ফেলেছে। তারা দর্শনটাকে ঠিক রেখে দর্শনের অ্যাপ্লিকেশন এবং এক্সটেন্টগুলিতে রদবদল ঘটাচ্ছে। দুনিয়া প্রত্যেক দিনই একই থাকে না। এ মুহূর্তে দুনিয়াটা যে অবস্থায় আছে, কালকে তা থাকবে না। প্রকৃতিতেও বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়। আল্লাহ তাআলা যখন নেচারে চেঞ্জ করছে, তখন আপনার টার্গেটগুলিকে চেঞ্জ করবেন না কেন? আপনার চাহিদার ক্ষেত্রেও তা রদবদল রয়েছে। 10 বছর বয়স আপনার যে চাহিদা ছিল 20 বছর বয়সে তা নেই, এবং 40 বছর বয়সে তার চাহিদার প্রেক্ষিতে তখন ভিন্নতর হয়ে যাবে। এ কারণে সোশ্যালিজম বলতে আমরা বোঝাতে চাই সুষম বন্টন, অর্থাৎ আমাদের দেশে মানুষে মানুষে আয় এবং সম্পদের ক্ষেত্রে পার্থক্য আছে, কিন্তু সমাজতান্ত্রিক দেশে ম্যান টু ম্যান ডিসপ্যারিটি অত্যন্ত বেতন কাঠামোর দিক দিয়ে অনেক বেশি। তাই আমাদের শোষণমুক্ত সমাজ গঠন করতে হলে আমাদেরকে উৎপাদন বৃদ্ধি করতে হবে। খালি পেটে দর্শন হয় না, কাজও করা যায় না, রাজনীতি তো করাই যায় না। তাই সর্বক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের দর্শনের মধ্যে ধর্মীয় দর্শনও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। খালি ইহজগতের কথা ভাবলেই চলবে না, পরলোকের কথাও ভাবতে হবে। সুতরাং আমরা মানুষকে যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিতে চাচ্ছি, তাতে 3 ধরনের খোরাক আছে। যেমন 1, ক্ষুণ্ণিবৃত্তির জন্য অন্য সংস্থানের জন্য উৎপাদন বৃদ্ধির আহ্বান। 2, স্বাবলম্বী জীবনযাপনের জন্য অনুপ্রেরণা। এবং 3, পারলৌকিক জগতের জন্য প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আত্মার শান্তি অর্জনের প্রচেষ্টা। এ কারণেই আমরা বলছি, ধর্মের এলিমেন্ট যদি রাজনীতিতে না থাকে তবে সেটাও ভুল হবে। সেকুলার স্টেট বলে অনেক দেশের পরিচয় দেয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ ইংল্যান্ডের কথাই ধরা যাক। 77 সনে গিয়েছিলাম কমনওয়েলথ সিলভার জুবিলি উৎসবে। কথায় কথায় বাইবেল, কোনো কিছু শুরু হয় না বাইবেল ছাড়া। তারা সেকুলার হলো, তাহলে কোথায়? এরপর আসুন প্রতিবেশী ভারতের কথায়। সারা দুনিয়ায় সেকুলার স্টেট বলে সে নিজেকে পরিচয় দিচ্ছে, কিন্তু আসলে কি তাই? না, আমাদের মতে ভারত সেকুলার নয়। একজন ভারতীয় সাংবাদিককে বলেছিলাম এ কথা। বলেছিলাম, ভারতে উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষেত্রেই হিন্দু ধর্মমত প্রতিপালন করা হচ্ছে। অন্য ধর্মের অবলম্বীদের যথার্থ মর্যাদা দেওয়া হয় না। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রতি বছর কত শত সংখ্যালঘু মারা যায়। এতে উক্ত সাংবাদিক রুষ্ট হলেন। রুষ্ট হলে কি করা যাবে? আমাদের সাধারণ মানুষের চেয়ে ভারতীয়দের অবস্থা ভালো না হলেও তারা অ্যাটম বম ট্যাঙ্ক বানিয়ে চলেছে। আমাদের কথা হলো, মানুষের হাত পা বেঁধে কিছু করাতে চাই না। সমাজতান্ত্রিক দেশগুলির সঙ্গে এখনও আমাদের পার্থক্য। তারা মানুষকে কাজ করতে বাধ্য করে, আর আমরা জনগণের শক্তিকে দেশ গঠনের কাজে স্বেচ্ছাপ্রণোদিতভাবে লাগানোর জন্য অনুপ্রাণিত করি, উদ্বুদ্ধ করি। এই জন্য আমরা বলি সমগ্র স্বাধীনতার কথা। স্বাধীনতার অর্থ এই নয় যে যার যা খুশি তাই করবে। স্বাধীনতা আছে, অথচ দায়িত্বটা পালন করছেন না। আসল গলত এখানেই। আপনাদের কেউ কেউ এথিক্স ফলো করছেন, আবার কেউ কেউ করছেন না। তাই আমরা আমাদের জনশক্তিকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারছি না, কারণ আমাদের মানুষগুলি সুসংগঠিত নয়। আমরা বলি গ্রামে মাছ আছে, পানি আছে, সম্পদ আছে এবং মানুষও আছে, কিন্তু এগুলির মধ্যে সমন্বয় নেই। তাই আমরা সামাজিক ও অর্থনৈতিক সংগঠন হিসেবে স্বনির্ভর গ্রাম সরকার গঠন করেছি। গ্রামে সবকিছুই আছে, কিন্তু নেতৃত্ব নেই। সোশিও ইকোনমিক ফ্রিডম থাকতে হবে, এবং এজন্যই চাই সংগঠন। গ্রাম সরকার গঠনের পেছনে এই লক্ষ্য ক্রিয়াশীল রয়েছে। স্বনির্ভর গ্রাম সরকার হলো বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের প্রোডাকশন। অবশ্য হালে এর দাবিদার 2-1 বেরিয়ে গেছে। আওয়ামী লীগ দাবি করছেন যে এটা নাকি তাদের কর্মসূচি ছিল, জাসদ বলছে এটা নাকি তাদেরও লক্ষ্য। আমি কিন্তু এর আগে এদের মুখে এই ধরনের কোনো কথা শুনিনি। সে যাই হোক, দেশের মানুষ জানে স্বনির্ভর গ্রাম সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের প্রোডাকশন, এবং এটাকে রূপ দিয়েছি। দর্শন হলেই তো শুধু চলবে না, তা বাস্তবায়ন সংগঠন চাই। এজন্য রাজনৈতিক সংগঠনের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার এবং তারই সঙ্গে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হয়েছে। আর এর সব কিছু মিলেই আমরা শান্তিপূর্ণ বিপ্লবের ডাক দিয়েছি। 71-এর মতো রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন নেই। আজ প্রয়োজন দেশ গঠন, আর তার জন্য চাই অভ্যন্তরীণ শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা,
বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ বিপ্লবের ধাঁচে দেশ গঠন, তাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। শান্তিপূর্ণ বিপ্লবের রূপরেখা নিম্নরূপ: ১. জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করা। ২. কৃষি সংস্কার। ৩. শিক্ষা সংস্কার। ৪. পরিবার পরিকল্পনা। ৫. শিল্প উৎপাদন ও বিদ্যুতায়ন। ৬. সমাজ সংস্কার। ৭. প্রশাসনিক সংস্কার। ৮. ধর্ম। ৯. আইন সংস্কার। ১০. শ্রম আইন সংস্কার। ১১. নারী পুরুষ নির্বিশেষে জনশক্তি উন্নয়ন। ১২. খনিজতথা সকল প্রাকৃতিক সম্পদ আহরণ। ১৩. সংস্কৃতির বিকাশ সাধন। এগুলি হলো আমাদের বৈপ্লবিক কর্মসূচির মূল ব্যাপার। কোন স্বপ্নের, কোন লক্ষ্যের জন্য এই বিপ্লব? অন্ন, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্য, মানুষের এই ৫টি মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমই হলো আমাদের স্বপ্ন, বাংলাদেশি জাতীয়তাবাদের মৌল লক্ষ্য। আমাদের পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি সম্পর্কে যারা অভিজ্ঞ এবং যারা এর সংস্পর্শে থাকেন, তারা এমন ভাব দেখান যে এটা এমন জিনিস যা তারা ছাড়া আর কেউ বুঝবে না। তাদের ভাষায় এটা কেবল এক্সপার্টদেরই দিগন্ত, এবং বলা হয়ে থাকে যে পররাষ্ট্রনীতি খুবই একটা কঠিন ব্যাপার বিধায় অন্যদের এক্ষেত্রে নাক না গলানোই বাঞ্ছনীয়। আসলে কিন্তু তা ঠিক নয়। পররাষ্ট্রনীতি এমন কোনো শক্ত ব্যাপার নয় যা বোঝা যাবে না। এটাকে সহজ সরল রাখলে, বাস্তবমুখী করলে সবকিছুই করা যায়। একটা কথা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কাউকে খুশি রাখবার প্রয়োজন নেই। এটা মনে রাখবেন, যাকে খুশি করতে যাবেন সে আপনার ঘাড়ে থাবা মারবে। তাই ফরেন পলিসিতে কাউকে খুশি করা চলবে না। পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই স্মরণ রাখতে হবে আমাদের দেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, স্ট্র্যাটেজিক অবস্থানের কথা। এরই পাশাপাশি রয়েছে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক, ঐতিহাসিক এবং জাতিগত অবস্থানের দিক। এসব ক্ষেত্রে সারা দুনিয়ায় বাংলাদেশ যেরকম অবস্থানে বিদ্যমান রয়েছে, বিশ্ব মানচিত্রে তেমন আরও কতগুলি দেশ আছে। মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা, আর উত্তরে হিমালয়ের সুউচ্চ গিরিশৃঙ্গ, আর এই পর্বতমালার একপাশে রয়েছে ভুটান, নেপাল, সিকিম আর অন্য প্রান্তে গণচীন। আমাদের পশ্চিম দিকে রয়েছে ভারত এবং পূর্ব দিকেও রয়েছে ভারত, তারপর দক্ষিণ পূর্বে বার্মা, এর আশেপাশে রয়েছে চায়না, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। আবার পশ্চিম দিকে দৃষ্টি দিলে দেখা যাবে ভারত ছাড়িয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও আরও পশ্চিমে মধ্যপ্রাচ্য। তাহলে দেখা যাচ্ছে দুদিক থেকে স্থলভাগ আস্তে আস্তে শুরু হয়ে বাংলাদেশে এসে আরও সরু হয়ে পড়েছে। ভূগঠন, প্রকৃতির দিক দিয়ে বাংলাদেশের মতো অবস্থান বিশ্বের আরও কয়েকটি দেশে রয়েছে। তুরস্কের মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, এখান থেকে ইউরোপের স্থল এলাকা ছড়িয়ে পড়েছে এশিয়ায়। এরপর আসে মিশরের কথা, এর পশ্চিমে আফ্রিকার বিরাট স্থল এলাকা, আবার পূর্ব দিকে এশিয়ার স্থল এলাকা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার পানামার মানচিত্রের দিকে দৃষ্টি ফেরানো যাক। এর উত্তরে আছে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার বিরাট স্থল এলাকা, দক্ষিণে সাউথ আমেরিকা, আবার ইউরোপের সুইজারল্যান্ডের স্থলভাগ সংকীর্ণ হয়ে পড়েছে এবং এর আশেপাশে স্থলভাগ ছড়িয়ে পড়েছে। এর ফলে কি হচ্ছে? এতে অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে যে আদান প্রদান তার সংকীর্ণ স্থল এলাকার মধ্য দিয়ে আস্তে আস্তে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ, তুরস্ক, মিশর, পানামা এলাকা বিভিন্ন ধরনের রাজনীতি, অর্থনৈতিক এবং ইত্যাদি প্রতিটি বিষয়ের আদান প্রদানের রাস্তা। সেজন্য এসব এলাকার খুবই স্ট্র্যাটেজিক গুরুত্ব রয়ে গেছে। বাংলাদেশের আশেপাশে কয়টি দেশ রয়েছে? ভারত, বার্মা, ভুটান, নেপাল, সিকিম এবং চায়না, এই 6টি দেশ। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে প্রতিটি দেশ এত সন্নিকটবর্তী যাকে বলে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স। বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব 18 মাইল, ভুটান 45 মাইল এবং চায়নার বর্ডার 40 থেকে 45 মাইল বা তার চেয়েও সামান্য বেশি হতে পারে। বাংলাদেশ সমুদ্র উপকূলীয় দেশ। আমাদের রাষ্ট্রীয় সীমানার শুরু সমুদ্রের জলরাশি দিয়ে, আর এ মহাসমুদ্রই বাংলাদেশকে দিয়েছে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান। এ কারণে আমরা হলাম সকলেরই টার্গেট। এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এজন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের এক বিরাট ভূমিকা রয়েছে। এজন্যই আমরা বলি বাংলাদেশ হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থল। আমাদের এই বক্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গৃহীত হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, ফরেন পলিসিটা কি? পররাষ্ট্রনীতি কি জিনিস? আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে গ্রামে এবং শহরের অলিতে গলিতে ছোট ছোট ছেলেমেয়েরা একটা খেলা করে যার নাম হলো এক্কা দোক্কা খেলা। অর্থাৎ এটা ব্র্যাকেট আঙ্গুলের মধ্যে ছোট বড় বেশ কিছু ঘর থাকে। এক পায়ে দাঁড়িয়ে একজন একটা পাথর ছুঁড়ে মারে, চাল মারে, অর্থাৎ এক্কা দোক্কা চাল। তারপর এক পায়ে লাফিয়ে লাফিয়ে ঘরের মধ্যে যায়। এক্ষেত্রে কিছু নিয়ম কানুন থাকে,
যা হলো সব ঘরেই একসঙ্গে যাওয়া যাবে না, একটায় গেলে অপরটায় যাওয়া নিষিদ্ধ হয়ে পড়ে। ফরেন পলিসিটাও তাই। ফরেন পলিসি অনেকটা এক্কা-দোক্কা খেলা। পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বড় জিনিস হলো জাতীয় সত্তা এবং জাতীয় স্বার্থ হাসিল করতে হবে, তাহলেই সেটা পররাষ্ট্র নীতি হয়ে গেল। আসলে ব্যাপারটা বেশ সোজা, খুব কঠিন কিছু নয়। কিন্তু যদি ফরেন পলিসি এক্সপার্ট কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যান, তবে তারা বলবে যে এটা খুবই ঝকমারি ব্যাপার। তবে পররাষ্ট্রনীতি গড়ে তোলার একটা কথা মনে রাখতে হবে, আর তা হলো আপনাকে শক্তি অর্জন করতে হবে। এখানে প্রশ্ন আসে, শক্তি কি এবং কোথায়? এই শক্তির উৎস জনগণ। বাংলাদেশের জনগণের মধ্যেই রয়েছে শক্তি। বাংলাদেশ খুব গরিব দেশ হওয়া সত্ত্বেও আমরা আমাদের পররাষ্ট্রনীতি গড়ে তুলেছি। বাংলাদেশের ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে সর্বদিক থেকে, কিন্তু এই এক্কা-দোক্কা খেলার মতো এড়িয়ে যেতে হবে। আর এজন্য প্রয়োজন জনগণের সমর্থন। গণসমর্থন না থাকলে যত বড় ফরেন পলিসি, দক্ষ ফরেন পলিসি প্রণয়ন করেন না কেন, তাতে কোনো কাজই হবে না। এক ধাক্কায় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। এই বাংলাদেশের ফরেন পলিসি করার আগে আপনাদের জানতে হবে প্রতিবেশী দেশগুলি কি চাচ্ছে এবং তাদের নেতারা কোন ছাঁচে গড়া। এসব দেশের দুর্বলতা কোথায়, তাদের শক্তির উৎস কি, তা খুঁজে বের করতে হবে। এরপরে আসেন ফরেন পলিসির ক্ষেত্রে কি কি ফ্যাক্টর রয়েছে যা আমাদের ফরেন পলিসিকে গাইড করবে। ফ্যাক্টর অনেকগুলি আছে, অন্তত কয়েক ডজন হবে, তবে এখানে কেবল কয়েকটি কথার উল্লেখ করব। এগুলো হচ্ছে: ক, আমাদের ভৌগোলিক অবস্থান; খ, আমাদের অর্থনৈতিক; গ, আমাদের জনগণের ধর্ম; ঘ, আঞ্চলিক অবস্থান; ম, অভ্যন্তরীণ রাজনীতি; চ, পরাশক্তি তাদের নীতি; এবং ছ, আমাদের মধ্যে পরাশক্তির হস্তক্ষেপের পরিধি। এখন প্রশ্ন হলো, ফরেন পলিসি দিয়ে কিভাবে জাতীয় সত্তা ও স্বার্থ রক্ষা করবেন? এই ব্যাপারে প্রথম যে কথা আসে তা হলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটল রাখতে হবে। ফরেন পলিসি এমনভাবে গড়ে তুলতে হবে যাতে অন্যরা দেশ অথবা বৃহৎ শক্তিবর্গ যেন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করতে পারে। আর যদি হস্তক্ষেপ করেই বসে, তবে যেন আমরা তা প্রতিরোধ করতে পারি। বহিঃশক্তির হস্তক্ষেপের প্রচেষ্টাকে অত্যন্ত দক্ষতার সাথে যেন নিউট্রালাইজ করা যায়। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা বর্তমান জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করছি, তবে এক্ষেত্রে আমাদের ইসলামিক নেচার সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখেই তা করা হচ্ছে। কিন্তু এখানেই আমাদের থেমে থাকা যাবে না, এর মধ্যেই আমাদের দায়িত্ব ও কর্তব্য নিঃশেষ হয়ে যায় না। তাই আমাদের ফরেন পলিসিকে করতে হবে রিজিওনাল কোঅপারেশন এর ভিত্তিতে, অর্থাৎ এ অঞ্চলে যেসব দেশ রয়েছে সমমর্যাদার ভিত্তিতে তাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হস্ত সম্প্রসারিত করতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলিটি। আন্তর্জাতিক ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ধরনের সহযোগিতার সুফল গ্রহণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক জোরদার করতে হবে। অল্প কথায় দেশকে সর্বতোভাবে শক্তিশালী করার পদক্ষেপ নিতে হবে, আর এজন্য নীতি অবলম্বন করতে হবে যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং স্বীকৃত হয়। আর এ নীতি অবশ্যই এমন হতে হবে যাতে তা আমাদের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। মনে রাখবেন, পররাষ্ট্রনীতি হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির একটা এক্সটেনশন। কতটা সত্যি, কারণ ঘরের মধ্যে দুর্বল থেকে বাইরে গিয়ে কিছু করা যায় না। অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি এই দুটোই পরস্পর নির্ভরশীল, তাই এ দুটোর মধ্যে ব্যালেন্স মেনটেন করতে হয়। ফরেন পলিসি এর অর্থ এই নয় যে যেমন খুশি তেমন করা যাবে। এই ব্যাপারে সর্বক্ষেত্রে সমতা রাখতে হবে, নতুবা বিপদ অবশ্যই। সমতা না রাখলে ভারসাম্যহীন হয়ে উল্টে পড়তে হবে। আমাদের আন্তর্জাতিক সমস্যা রয়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে এবং আছে পাকিস্তানের সঙ্গে। সুতরাং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এমন মনোভাব গ্রহণ করতে হবে যা আমাদের এসব সমস্যা সমাধানের সহায়ক হয়। আমাদের পররাষ্ট্রনীতির অতীত এ মনোভাবেরই ইতিহাস বহন করে। এবার বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিশ্বের বড় দেশ তাদের নিজস্ব জাতীয়তাবাদী ধ্যান ধারণার আলোকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতি পরিচালনা করছে। এ কারণেই কমিউনিস্ট দেশগুলির মধ্যে সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। রাশিয়া এবং চীন দুটো কমিউনিস্ট দেশ, কিন্তু জাতীয়তাবাদী ধ্যান ধারণার দিগন্তে তারা দুই মেরুতে অবস্থান করছে। তেমনি ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে এক হলেও আরব দেশগুলির প্রত্যেকটি নিজস্ব জাতীয়তাবাদ ও জাতীয় স্বার্থের আলোকে নিজের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। আমাদের এ অঞ্চলে ভারত, পাকিস্তান, বার্মা প্রত্যেকটি দেশের নিজস্ব জাতীয়তাবাদ তাদের পররাষ্ট্রনীতিকে পরিচালিত করছে। বৃহৎ শক্তিবর্গ কি চায়? তারা চায় ছোট ছোট দেশগুলিকে দড়িতে বেঁধে রাখতে, অর্থাৎ পায়ের মধ্যে দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে। কারণ তেমন অবস্থার বৃহৎ শক্তিবর্গ যা বলবে ছোট দেশগুলি তাই করবে, এতেই তারা সন্তুষ্ট থাকতে চায়।
তারা প্রতিবেশী ছোট ছোট দেশগুলিকে নিজেদের পকেটের মধ্যে ভরে রাখতে চায়। অনেকাংশে তা প্রাকৃতিক নিয়মের মতো, যেমন একটা বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। বড় বড় দেশ এমন সৎ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে দুনিয়া জুড়ে ওলটপালট ঘটনা ঘটিয়ে ফেলে। এই অবস্থায় আমাদের করণীয় কি? নিজেদেরকে দুর্বল ভেবে নিশ্চুপ বসে থাকলে চলবে না। আমাদের দেশকে শক্তিশালী করতে হবে, আর এই শক্তির উৎস হলো জনগণ। এই ব্যাপারে জনগণকে সংগঠিত করতে হবে। আমরা গরিব দেশ, তাই আমরা পারি না বিরাট প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে। সেজন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে গড়তে হবে যাতে আক্রান্ত হলে সারা দেশবাসী যুদ্ধ করতে পারেন। বড় বড় দেশগুলির রয়েছে আবার অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার প্রবণতা। এই প্রবণতাকে প্রতিরোধ করতে হলে আমাদের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ক্ষেত্রে কতগুলি ব্যবস্থা অবলম্বন করতে হবে। এ নীতি আমরা অতীতে অনুসরণ করেছি এবং এখনও করছি, আর তা হলো সর্বক্ষেত্রে আমাদেরকে সেলফ রিলায়েন্ট অর্থাৎ স্বয়ংভর হতে হবে। পরনির্ভরশীলতার গ্লানি থেকে মুক্তি লাভ করতে হবে, কারণ স্বয়ংভরতাই হলো পররাষ্ট্রনীতির প্রকৃত শক্তি। অনেকে বলে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি চাই, কেউ কেউ আবার বলে ফরেন পলিসি নাকি কখনো 100% ইন্ডিপেন্ডেন্ট হয় না, কারণ সারা বিশ্বে এত অ্যাকশন কাউন্টার অ্যাকশন রয়েছে যে কোনো দেশেরই 100% ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকতে পারে না। আমেরিকার নেই, রাশিয়ারও নেই। প্রত্যেকটি দেশ আরেক দেশের উপর একটু নির্ভরশীল হয়েই থাকে। এজন্যই থিওরিটিশিয়ানরা বলেন যে কোনো দেশই সম্পূর্ণভাবে স্বাধীন নয়। থিওরিটিক্যালি হয়তো এটা সত্য, কিন্তু একটা দেশ যদি শতকরা 50 ভাগের বেশি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি অনুসরণ করে, তবে সে ফরেন পলিসিটাকে ইন্ডিপেন্ডেন্ট বলা যেতে পারে। যেমন কোনো দেশ যদি আন্তর্জাতিক কোনো সামরিক জোটের মধ্যে না থাকে এবং বৃহৎ শক্তিশালী চাপ যদি নিউট্রালাইজ করতে পারে, তবে বলা যেতে পারে যে সেই দেশ ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি অনুসরণ করছে। এক্ষেত্রে সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, বাংলাদেশ কীরকম স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে? গত 1 বছরে কয়েকটি ঘটনা যদি আপনারা পর্যালোচনা ও বিশ্লেষণ করেন, তাহলেই এর জবাব পেয়ে যাবেন। আফগানিস্তানের সোভিয়েত হস্তক্ষেপ, ইরান মার্কিন জিম্মি সংকট এবং কাম্পুচিয়া প্রসঙ্গে আমাদের ভূমিকার কথাই প্রমাণ করে যে বাংলাদেশ স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। বাংলাদেশ এ পররাষ্ট্রনীতি বিশ্বের সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাই 2 বছর আগে যে জাপান আমাদের সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য দিয়েছে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জয়লাভ করেছে। ইসলামিক কনফারেন্সের আওতায় জেরুজালেম কমিটির শীর্ষ কমিটি বাংলাদেশ নির্বাচিত হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশ পালন করে চলেছে এক উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা। জাতিসংঘের অর্থনীতি এবং তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলি সম্পর্কে বাংলাদেশের ব্যাখ্যা এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বক্তব্য এটাই প্রমাণ করে যে বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলেছে। এই স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলা একদিনে সম্ভব হয়নি। অসংখ্য বাধা বিপত্তি ও প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়েছে। এই অবস্থায় উপনীত হতে আমাদেরকে অনেক এক্কা দোক্কা খেলতে হয়েছে। অনেক সময় আমরা বিরাট চাপের মুখে পড়েছি, কিন্তু জাতীয় স্বার্থকে অটুট রেখে আমরা কাজ করে গেছি। বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইসলামিক কনফারেন্স মধ্যপ্রাচ্য সমস্যায় আরবদের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন প্রদান করেছে। গত কমনওয়েলথ শীর্ষ বৈঠকে রোডেশিয়া সম্পর্কে আমরা যে বক্তব্য রেখেছি, তা সেখানকার ব্ল্যাক মেজরিটির সপক্ষে চলে গেছে। এছাড়াও বাংলাদেশ দক্ষিণ এশিয়া ফোরামের শীর্ষ সম্মেলনের জন্য যে প্রস্তাব রেখেছে, তা অপরাপর 6টি দেশ সম্পূর্ণভাবে গ্রহণ করেছে। এই সব কিছুই বাংলাদেশের সার্থক পররাষ্ট্রনীতির প্রমাণ বহন করছে। কতগুলি স্ট্র্যাটেজি অনুসারে বর্তমান বিশ্ব পরিচালিত হচ্ছে। এগুলো ইকোনমিক স্ট্র্যাটেজি, মিলিটারি স্ট্র্যাটেজি, জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজি ও সোশিওলজিক্যাল স্ট্র্যাটেজি। পরাশক্তিগুলো তাদের গ্লোবাল স্ট্র্যাটেজি ও আঞ্চলিক স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা পরাশক্তির গ্লোবাল স্ট্র্যাটেজি ও আঞ্চলিক স্ট্র্যাটেজির শিকার। সমগ্র বিশ্বে ও আঞ্চলিক ক্ষেত্রে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রবাহ রয়েছে, তা থেকে বাঁচতে হলে আমাদের পথ একটাই, আর তা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। এর কোনো বিকল্প নেই। দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে অন্যান্য দেশগুলি এটা বুঝে উঠতে পারেনি। এমতো অবস্থায় সংগঠিত করতে হবে দেশের যুবশক্তিকে। ছাত্র ও যুবকদের জাগিয়ে তুলতে হবে। তাদের জাগিয়ে তুলতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদের মন্ত্রে উদ্দীপিত করে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য যুবশক্তির উত্থান এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাপক প্রচার আজ সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার এই প্রত্যয় থেকেই শুরু হয় পররাষ্ট্রনীতি। আমাদের পথ, মানুষের কর্ম, চিন্তাভাবনা, রাজনীতি, এই সব কিছুই নির্ণীত ও পরিচালিত হয় একটা বিশ্বাসের ওপর ভিত্তি করে। ব্যক্তি থেকে ব্যক্তিতে এই জীবন দর্শনের তারতম্য ঘটতে পারে। তাই কোনো কোনো মানুষের রাজনীতি ও জীবনাদর্শ ভীতির
উদ্রেক করলেও সবসময় তা বিপজ্জনক বা অকল্যাণকরজনক নাও হতে পারে। বস্তুত কোনো কিছুকে অবলম্বন না করে কোনো রাজনীতি, কোনো দর্শনের উন্মেষ এবং বিকাশ ঘটতে পারে না। উদাহরণস্বরূপ মার্কসিজমের কথা বলা যেতে পারে। যদি আমরা মার্কসিজম নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করি তাহলে দেখা যাবে এর একটা আদর্শ এবং লক্ষ্য আছে। এই আদর্শ ও লক্ষ্যকে ভিত্তি করেই রাশিয়ার মার্কসিজম কায়েম হয়েছে। একথা আজ বিনা দ্বিধায় বলা যেতে পারে যে 1917 সালে রাশিয়ায় মার্কসিজমই এর প্রভাব না ঘটলে রুশ জাতি এতটা উন্নত অবস্থায় উপনীত হতে পারত না। হয়তোবা সেখানকার সাধারণ মানুষের অবস্থার আরও অবনতি ঘটত। এই যে আমরা সবাই রাতের বেলায় আলো জ্বালাই, এর পেছনেও যুক্তি আছে, ভিত্তি আছে। রাজনৈতিক দলের সদস্য হওয়ার পেছনেও রয়েছে একটা ভিত্তি। এই ভিত্তিটা কি? অপরাপর বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক দর্শনকে যথার্থভাবে যুক্তি ও কর্মসূচি সহ মোকাবিলা করে স্বীয় জীবনবোধের আলোকে সমাজ ও জাতিকে গড়ে তোলা এবং কখনো কখনো পথভ্রষ্ট স্বেচ্ছাচারের কাছ থেকে বাঁচার তাগিদই হচ্ছে একটি রাজনৈতিক মতের পতাকাতলে সমাবেশ হবার মৌল কারণ। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে রাজনৈতিক দর্শন ও বিশ্বাস মানুষের একটা সুষ্ঠু সুন্দর চেতনাবোধ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমি কিছু বলতে চাই। উপমহাদেশ এবং এ অঞ্চলের মানচিত্রের দিকে তাকালে এটা স্পষ্টতই বোঝা যায় যে ভৌগোলিক অবস্থানের সঙ্গে তুরস্ক, মিশর, মরক্কো এবং স্পেনের ভৌগোলিক অবস্থানের একটা সাদৃশ্য আছে। বাংলাদেশে এ উপমহাদেশে ও এ অঞ্চলের সামরিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এর উত্তরে সুউচ্চ হিমালয় পর্বত আর দক্ষিণে সুগভীর বঙ্গোপসাগর। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে পশ্চিম এশিয়ার যোগসূত্র স্থাপন রেখেছে বাংলাদেশ তার আপন ভূখণ্ডের বৈচিত্র্য দিয়ে। তাই বাংলাদেশ ভূখণ্ডটিতে অতীতে অনেক উত্থান পতন ঘটে গেছে। হাজার হাজার পথ পরিবর্তনে ইতিহাসকে বুকে ধারণ করে আছে বাংলাদেশ। এখানে সঙ্গত কারণেই প্রশ্ন আসতে পারে যে ইংরেজ জাতি এ উপমহাদেশে তাদের উপনিবেশ কায়েমের প্রাথমিক ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছিল কেন? উপমহাদেশের অন্য যে কোনো স্থান তারা প্রথমে দখল করতে চাইলে নিশ্চয়ই পারত, কিন্তু বাংলাদেশকে তারা এজন্য বেছে নিয়েছিল যে এখান থেকে অন্যান্য স্থানে চলাচলে সুবিধা হবে। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান ও আকার, তাতে এখান থেকে পশ্চিমে পূর্ব দিকে যাতায়াত নিয়ন্ত্রণ করাও সুবিধাজনক বলে ইংরেজগণ এই স্থানকে প্রথমে বেছে নিয়েছিল। সুচতুর ইংরেজের এ পরিকল্পনা এতটা নির্ভুল ছিল যে পর্যায়ক্রমিকভাবে তারা গোটা ভারতবর্ষ এবং ব্রহ্মদেশ দখল করে নিতে সক্ষম হয়েছিল। এ থেকে তাই এটা স্পষ্ট হয়ে ওঠে যে বাংলাদেশের ছিল এক বিরাট স্ট্র্যাটেজিক অবস্থান এবং বলা বাহুল্য যে সেই অবস্থান আজও গুরুত্বপূর্ণই রয়ে গেছে। এ কারণেই বাংলাদেশে ভূখণ্ড এবং বঙ্গোপসাগরের জলরাশির ওপর এই অঞ্চলের অন্যান্য দেশ এবং পরাশক্তিগুলির অশুভ দৃষ্টি রয়েছে, যা আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আমাদের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়ে আছে আধিপত্যবাদ, নয়া উপনিবেশবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ। কাজেই বাংলাদেশের 9 কোটি মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে এই আধিপত্যবাদ, নয়া উপনিবেশবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদী চেতনা, কারণ জাতীয়তাবাদী চেতনায় এ দেশ ও জাতিকে বহিঃশক্তির হুমকি থেকে রক্ষা করতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ যখন হুমকির সম্মুখীন হয়েছে তখনই জাতীয়তাবাদী চেতনার পথ অবলম্বন করেছে। জার্মানির হিটলারও এক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয়। তারা জার্মান এরিয়ান জাতীয়তাবাদের ছত্রছায়ায় সমগ্র আরব জাহানে ঐক্যবদ্ধ হবার প্রচেষ্টা চলেছিল। মিশরের তদানীন্তন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এবং অন্যান্য নেতৃবৃন্দ এতে কিছুটা সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার সুফলও তারা পেয়েছেন। জাতীয়তাবাদী চেতনার ঝড় আজ প্রবাহিত হয়ে চলেছে কালো আফ্রিকার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত। বিদেশির দ্বারা শোষিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে আজ তারা আফ্রিকান জাতীয়তাবাদ এর আদর্শকে গ্রহণ করেছে। ফলে তাদের মধ্যে এক তার সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদের আবার রকমফের আছে। অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জাতীয়তাবাদ বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কার্যকর হয়েছে। আরব জাতীয়তাবাদ, জার্মান জাতীয়তাবাদ, এশিয়ান জাতীয়তাবাদ হলো ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। কেউ ভাষাভিত্তিক, আবার কেউ ধর্মভিত্তিক জাতীয়তাবাদের সমর্থক। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন আঞ্চলিক মতবাদ গড়ে তুলতে চেষ্টা করছে। আসিয়ান এর ভিত্তিতে তাদের এই আঞ্চলিক মতাদর্শ পরিচালিত হচ্ছে। অন্যদিকে রয়েছে অর্থনৈতিক ভিত্তিক জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসেবে ইইসি। একে আমরা যুদ্ধভিত্তিক জাতীয়তাবাদও বলতে পারি।
কিন্তু আমাদের জাতীয়তাবাদ এদের চেয়ে পৃথক। আমরা খণ্ডিত চেতনায় বিশ্বাসী নই। তাই আমাদের জাতীয়তাবাদ হলো সার্বিক ভিত্তিক। এ জাতীয়তাবাদের মধ্যে রয়েছে জাতিগত চেতনা, ভাষার ঐতিহ্য, ধর্মীয় অধিকার, আঞ্চলিক বোধ, অর্থনৈতিক স্বাধিকার অর্জনের প্রচেষ্টা এবং সংগ্রামের উন্মাদনা। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে অকারণ এ দাবি নয়। বিশ্বের অপর দেশের নেতৃবৃন্দ ও রাজনীতি সচেতন ব্যক্তিবর্গের মতে বাংলাদেশের আগের তুলনায় অনেক পরিমাণে স্থিতিশীলতা এসেছে। এই স্থিতিশীলতা বহুদলীয় গণতন্ত্র এর যে পন্থায় আমরা গড়ে তুলতে যাচ্ছি তারই প্রতিশ্রুতি। বিশ্বে আর যাই থাকুক, মতাদর্শের অভাব অন্তত নেই। মার্কসিজম, লেনিনিজম, মাওইজম, ক্যাপিটালিজম ইত্যাদি বহু ধরনের ইজমের অস্তিত্ব রয়েছে, কিন্তু বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের উৎকর্ষ এত দ্রুততার সঙ্গে ঘটে চলেছে যার ফলে এসব ইজম তাল মিলিয়ে চলতে পারছে না। এসব মতাদর্শের স্রষ্টাদের মানসিক এলাকা থেকে বিজ্ঞান বর্তমান পরিবেশকে বহু দূরে এগিয়ে নিয়ে গেছে। কাজেই প্রয়োজন হয়ে পড়েছে এসব মতাদর্শের প্রয়োজনীয় সংশোধন এবং সংযোজন। কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া এক্ষেত্রে আছে। কেন আমরা এসব মতাদর্শের রদবদল ঘটাবো? সমাজতান্ত্রিক দেশে মার্ক্সীয় দর্শন পুরোপুরিভাবে রূপ পরিগ্রহণ করতে সক্ষম হচ্ছে না। রেজিমেন্টেশনের চাতাকলে পড়ে হিউম্যান এনার্জি স্থবির হয়ে পড়েছে। এদের কাজে বিজ্ঞান ও কারিগরি সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত করে দিতে হবে। একটা মানুষকে তার ইচ্ছামতো পছন্দমতো বিষয়ে পড়বার অধিকার দিতে হবে, তবেই না তার প্রতিভার বিকাশ পরিপূর্ণভাবে ঘটতে পারে। কিন্তু সমাজতান্ত্রিক বিশ্বের যেসব দেশে রেজিমেন্টেশন চরমভাবে বিদ্যমান, সেখানে প্রতিভার বিকাশ স্বাভাবিকভাবে ঘটতে পারে না। এ সত্য উপলব্ধি করে গণচীন আজ আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিশ্ব দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে চীনে সংগঠিত ব্যাপক ধরনের এ রদবদলকে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছিল। 1977 সালের প্রথম দিকে চীন দেশে যে অবস্থা দেখেছিলাম তার থেকে আজকের অবস্থা সম্পূর্ণ ভিন্নতর। কিন্তু সব সমাজতান্ত্রিক দেশ এখন মারাত্মক স্ববিরোধিতায় ভুগছে। আমাদের সামনে সমাজতান্ত্রিক বিশ্বের স্ববিরোধিতামূলক তিক্ত পরিবেশের চিত্র রয়েছে। কাজেই যে মতাদর্শের গলদ রয়েছে তা আমরা গ্রহণ করব কেন? যে জিনিস আমাদের পুরোপুরি কাজে লাগে না তা গ্রহণ করে লাভ কি? আমাদের সামনে বর্তমানে লক্ষ্য একটাই, আর তা হলো দেশ ও জাতি গঠন। 200 বছর পরাধীন থাকার ফলে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়েছে, সময়ও নষ্ট হয়ে গেছে। তাই আমাদের প্রয়োজন অনতিবিলম্বে জনশক্তিকে ঐক্যবদ্ধ করা। তবে কথা থেকে যায়, জনগণকে ঐক্যবদ্ধ করা হবে কিভাবে? একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে? নিশ্চয়ই নয়। ওয়ান পার্টি সিস্টেম এবং রেজিমেন্টেশন ইনফোর্স করে যে সাফল্য অর্জন করা যায় না, নিকট অতীত তার সাক্ষ্য দিচ্ছে। তাই জাতীয়তাবাদের ভিত্তিতে দেশের জনগোষ্ঠীকে একটা পথে পরিচালিত করাই সর্বোত্তম পথ বলে আমি মনে করি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে খাল খননের কর্মসূচিতে সাড়া দিয়েছে। সমাজতান্ত্রিক দেশগুলিতে রেজিমেন্টেশনের মাধ্যমে যে কাজ হতো, সে কাজ আমরা জনগণের স্বেচ্ছা অংশগ্রহণের ভিত্তিতে করিয়ে নিচ্ছি। এখানেই আমাদের দর্শনের সাফল্য। অপ্রিয় হলেও এটা সত্য কথা বলতে চাই, আর তা হলো চারিত্রিক বলিষ্ঠতা অর্জনের প্রসঙ্গটি। আমাদের যে চরিত্রগত দিক রয়েছে তা ভালো নয়। আমাদের গলদ আমরা নিজে যা পছন্দ করি না তা অপরকে করতে বলি। কোরআনে একটা কথা আছে, তুমি নিজে যেটা করো না অন্যকে তা করতে বলো কেন? এই ব্যাপারে সবাই সংযত হতে পারলে বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমরা আরও দ্রুতগতিতে অগ্রগতির পথে চলতে পারবো। এদেশের মানুষ কোনোদিন ভালো কিছু পায়নি, সবসময় পেয়েছে দুঃখ, নির্যাতন, অন্যায়, অত্যাচার আর এক্সপ্লয়টেশন। একই সঙ্গে দেশের সর্বত্র বিরাজ করছে পাহাড় পর্বতের মতো সমস্যা। সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা বিস্ফোরণ। গত বছরের আগের বছর হাভানায় গিয়েছিলাম। ফিদেল কাস্ট্রোর সঙ্গে আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের জনসংখ্যা কত এমন প্রশ্নের উত্তরে 8 কোটি, 8.5 কোটি জানালে তিনি মাথায় হাত দিয়ে জিভ কেটে বললেন, এটা চালাও কিভাবে? আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে না উঠলে জগত্তল পাথরের মতো সমস্যাবলীর সমাধান করা সম্ভব নয়। সেই দুরূহ কাজে 8 কোটি মানুষের হাতকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে লাগাতে হবে।